উচ্চ মাধ্যমিক 2024-এর স্নেহের ছাত্রছাত্রীদের অনেক দিনই আগেকার থেকে দেখছি ডিমান্ড রয়েছে এই ভূগোলের একটি পূর্ণ সাজেশন তথা লাস্ট মিনিট সাজেশন। তো আমরা ইতিমধ্যে সাজেশন দিয়েছিলাম, খুব একটা হেরফের হয়নি, যতটুকু হেরফের হয়েছে অবশ্যই দেখো, এবং আমি কিছু প্রশ্নের উত্তর সহ আলোচনা করব যাতে তোমাদের নম্বর পেতে সুবিধা হয়। যেহেতু জিওগ্রাফি সাবজেক্টের খাতাতে ধরো 70-এর মধ্যে 70 উঠে, বহু স্টুডেন্টের 70 উঠে, তো আমাদের হাত দিয়ে যেহেতু 70 পায়, সেহেতু কি লিখলে পরে ফুল মার্কস ওঠে সেটা অবশ্যই আমি আলোচনা করব। তবে তোমাদের আমি একটু সময় চেয়ে নেব, কারণ পূর্ণ সিলেবাস, একটা হিউজ সিলেবাস, তারপরে শিল্প এবং কৃষি থেকে কোনো অথবা থাকে না, তার মানে কতটা ভালো নজর দিলে পরে একটা সাজেশন তৈরি করা যায়। তো চলো আমরা শুরু করি। তোমাদের প্রথমেই বলে রাখি যে 35 নম্বর থাকে অর্থনৈতিক ভূগোল থেকে, 35 নম্বর থাকে প্রাকৃতিক ভূগোল থেকে। তো প্রাকৃতিক ভূগোল থেকে চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া থেকে শুরু করে দুর্যোগ বিপর্যয় পর্যন্ত এখানে আমি লিখিয়ে রেখেছি, এগুলো জানো আশা করি প্রত্যেকে, আমি আর ডিসকাস করছি না। ভৌমজলের কাজ, সমুদ্র তরঙ্গ, ক্ষয়চক্র, জল নির্গম প্রণালী, মৃত্তিকা, বায়ুমণ্ডল, জীববৈচিত্র্য, দুর্যোগ বিপর্যয়। এখান থেকে 3-এর এ এবং 3-এর বি, 3-এর এতে 2টি প্রশ্ন, 3-এর বিতে 2টি প্রশ্ন, মোট 4টে প্রশ্ন থাকবে। একটা করে 2টো প্রশ্নের অ্যান্সার করতে হবে। আমি যেহেতু আজকে তোমাদের বলছি বড় প্রশ্নের কথা, তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এই ভূগোলের প্রত্যেকটি অধ্যায়ের শর্ট প্রশ্ন দেওয়া আছে, তুমি ডেসক্রিপশনের লিঙ্ক থেকে চাইলে দেখতে পারো, একটু মিলিয়ে দেখে নেবে। তো আমরা এরপরে ইকোনমিক্স, জিওগ্রাফি, অর্থনৈতিক ভূগোলে 35, এখানে কৃষি, শিল্প, বাণিজ্য, জনসংখ্যা, জনবসতি, আঞ্চলিক উন্নয়ন, এই অংশ থেকে 35 নম্বর অর্থাৎ ছোট বড় মিলিয়ে। এরপরে আমরা ফিজিক্যাল জিওগ্রাফি, সেখান থেকে 3-এর এ প্রশ্নটি নিয়ে যাচ্ছি। 3-এর এ এই প্রশ্নটি থাকে মূলত বহির্জাত প্রক্রিয়া, ভৌমজলের কাজ, সামুদ্রিক প্রক্রিয়া, ক্ষয়চক্র, জলনির্গম প্রণালী, মৃত্তিকা, এই 4টে বড় বড় অধ্যায় থেকে মাত্র 2টো প্রশ্ন। তো তার মানে অনেক পড়তে হবে, অনেক পড়লে পরে তোমাদের সাজেশন ঠিকমতো মিলিয়ে দেওয়া যায়। অবশ্যই দেখে নেবে যে আমি যে প্রশ্নগুলো বলছি তোমাদের স্যারেরা সেই প্রশ্নগুলো বলেছেন কি না। আচ্ছা, 2 বা 3 নম্বরের জন্য যেগুলো দেখবে, প্রথমত আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা। দেখো, আমি আবহবিকারের এখানে সংজ্ঞা লিখেছি। আবহবিকার হলো আবহাওয়ার বিভিন্ন উপাদান ও জীবকুল দ্বারা শিলাসমূহের চূর্ণ বিচূর্ণীকরণ, অর্থাৎ ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, এবং বিয়োজিতকরণ, অর্থাৎ তার মধ্যে কেমিক্যাল রিয়েকশন হওয়া, কেমিক্যালি সেটা ভেঙে যাওয়া, এবং এই সব শিথিল পদার্থসমূহ যারা ভেঙে গেল, বিয়োজিত হলো, সেই সব পদার্থসমূহ মূল শিলার নিকটে পড়ে থাকে, এই প্রক্রিয়াকে আবহবিকার বলে। অর্থাৎ আবহবিকার প্রক্রিয়ায় রেগোলিথ তৈরি হয়, যা মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক ধাপ। এটা 2 নম্বরের উত্তর। এরপরে তোমাদের পুঞ্জিত ক্ষয়, আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিলাখণ্ড বা আলগা মাটি অভিকর্ষ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর, এখন নাই ভূমির ঢাল উঁচু থেকে বরাবর নিচে নেমে এলে, মানে উঁচু থেকে ক্রমশ নিচে নেমে আসছে, তাকে পুঞ্জিত ক্ষয় বলে। তার মানে পুঞ্জিত ক্ষয়টা স্থানান্তরিত হয়ে গেল, আবহবিকারে কিন্তু স্থানান্তরিত হলো না। পার্থক্য আবহবিকার ও ক্ষয়ীভবন, এটা লেস ইম্পর্টেন্ট, কেউ চাইলে করতেই পারো। অন্তর্জাত বহির্জাত প্রক্রিয়া, গত বছর বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা এসেছিল। এরপরে অতিরিক্ত যারা দেখবে সেটা পর্যায়ন। খেয়াল রাখবে, পর্যায়ন মানে হচ্ছে আরোহণ প্লাস অবরোহণ, অর্থাৎ ভূমিভাগের ক্ষয় হওয়া, ভূমিভাগ সঞ্চিত হওয়া, ভূমিভাগের সমতলীকরণ হওয়া এবং সমুদ্র সমতলে পর্যবসিত হওয়া, এর নাম হচ্ছে পর্যায়ন। নগ্নীভবন অর্থাৎ ভূমিভাগের নিচের অংশ উন্মুক্তকরণ, সেটা আবহবিকার দ্বারা যে সমস্ত শিথিল পদার্থ সৃষ্টি হলো, তারা যখন ক্ষয়ীভবন প্রক্রিয়ায় দূরে অপসারিত হয়, তখন সে প্রক্রিয়াটির নাম, অর্থাৎ যে অংশটি উন্মুক্ত হয়ে গেল, সে প্রক্রিয়াটির নাম হচ্ছে নগ্নীভবন। আরোহণ এবং অবরোহণের মধ্যে পার্থক্য, এটা ক্লাস 10ও পড়েছে, আশা করি পারবে। এরপরে এলাম ভৌমজলের কাজ। এখানে কি কি সংজ্ঞা দেখবে? আবহিক জল, একুইফার, সম্পৃক্ত বা ফ্রিয়েটিক স্তর, ভাদস জল,
একুইক্লুড, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, এগুলো সব 2 নম্বরের। ছবি আঁকার প্রয়োজন নেই, চাইলে ছবি আঁকতে পারো। অতিরিক্ত মুক্ত একুইফার এবং বদ্ধ বা আবদ্ধ একুইফার, আমি এখানে সংজ্ঞাটা লিখেছি, তোমরা ইচ্ছা করলে এই সংজ্ঞাটিকে স্ক্রিনশট নিয়ে তুমি নোটস আকারে তৈরি করে নিতে পারো। আমি পড়লে অনেকটা সময় যাবে, যে কারণে আমি এখানে আর খুব একটা পড়ছি না, দেখে নেবে। এবার আমি একুইফারের সংজ্ঞাটা বলছি, মানে একুইফারের সংজ্ঞাটা তোমাদের লিখে দেখাচ্ছি যে জলবহনকারী বা জলবহনকারী বা জলবাহী স্তর। একুইফার মানে হচ্ছে জলবাহী স্তর, খরিত হয়, পরিপূরিত হয়, যে ভূতাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়, খরিত হয় ও পরিপূরিত হয়। পরিপূরিত মানে পুনরায় সেখানটার পূরণ ঘটে এবং জলের ভাণ্ডার রূপে অবস্থান করে, সেই স্তরকে একুইফার বলে। আমরা যে স্তর থেকে টিউবওয়েলে জল তুলি বা কুয়োর জল তুলি, সেই স্তরটি হচ্ছে একুইফার স্তর। একুইফার এবং একুইক্লুডের মধ্যে পার্থক্য, এটা আশা করি পারবে, না পারলে আমি জানিও। আর্টেজীয় প্রস্রবণ সৃষ্টির অনুকূল পরিবেশ, খেয়াল রাখবে আর্টেজীয় প্রস্রবণ মানে ইউ শেপ বা অধভঙ্গ আকারের শিলাস্তর, উপরে থাকবে দুটো কঠিন এবং অপ্রবেশ্য শিলাস্তর, মাঝে প্রবেশ্য শিলাস্তর, দুটি স্তর ক্রমশ ভূমিভাগের উপরে উন্মুক্ত হতে পারে, বা একটি স্তর উন্মুক্ত হতে হবে যেখানে বৃষ্টির জল এসে ওই প্রবেশ্য শিলাস্তরে সঞ্চিত হবে। যেহেতু অধভঙ্গ, নিচের অংশে জলের প্রেসার বেশি হবে, এই অবস্থায় যদি তুমি ওই প্রবেশ্য স্তর পর্যন্ত কূপ বা নল বসানো যায়, পাইপ বসানো যায়, এই অবস্থায় জল আপন বেগে বাইরে বেরিয়ে আসে, তখন তাকে আর্টেজীয় প্রস্রবণ বলে। খুব ইম্পর্ট্যান্ট, সেটা কাস্ট অঞ্চলের ভূমিরূপ। গত বছর যেহেতু সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য থেকে প্রশ্ন এসেছিল, এবার কিন্তু এই অংশটা খুব ইম্পর্ট্যান্ট। শৃঙ্খল, সোয়ালহোল, ডোলাই, নোভালা, পলজি, পাতন প্রস্তর, মানে ওখানে স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট, হেলিগমাইট, এইসব বিষয়গুলো দেখতে হবে। খেয়াল রাখবে, তোমাকে এখানে বলে দিতে পারে, আবার নাম নাও বলতে পারে। 3টে ফিগার থাকলে 5 নাম্বার থাকে, অবশ্যই চিত্রসহ এখানে প্রশ্নটা থাকে, চিত্রে নাম্বার থাকে। কাস্ট ভূমিরূপ গঠনের শর্তাবলী, লেস ইম্পর্ট্যান্ট, দেখতে পারো যে বিস্তীর্ণ অঞ্চলে চুনাপাথর ডোলোমাইটের অবস্থান, তারপর মাঝারি বৃষ্টিপাত, ভূমিভাগ সমুদ্র সমতল থেকে অনেকটা উঁচুতে অবস্থান, এই পয়েন্টগুলো লিখতে হবে। এরপরে সামুদ্রিক প্রক্রিয়া থেকে মূলত 2 বা 3 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, বেশি প্রশ্ন আসবে না আশা করি। তবুও যে প্রসঙ্গ দেখতে হবে, সমুদ্র তরঙ্গ কাকে বলে, সম্মুখ ও পুরোদেশ তটভূমি কাকে বলে, উত্থিত উপকূল কাকে বলে, নিমজ্জিত উপকূল কাকে বলে, অ্যাটল কি। দেখতে পারো লেস ইম্পর্ট্যান্ট, গঠনকারী তরঙ্গ এবং বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য। আমি একটি তটভূমি তোমাদের সংজ্ঞাকার দেখাচ্ছি, সম্মুখ তটভূমি। সমুদ্র জলের নিম্ন সীমা, অর্থাৎ ভাটাতে যে জলটা নেমে যাচ্ছে বা মোরাকোটালের ভাটার জলতলের নিম্ন সীমা, সেখান থেকে সমুদ্র জলের গড় উচ্চ সীমা, যেখান পর্যন্ত জল উঠে আসছে উপকূলের দিকে, এর মধ্যবর্তী অংশকে সম্মুখ তটভূমি বলে। তার পিছনের দিকটি পশ্চাৎ তটভূমি, তার সামনের দিকটি পুরোদেশ তটভূমি, এগুলো আশা করি প্রত্যেকেই জানো। জোয়ার ভাটার কারণে নির্দিষ্ট সময় অন্তর এই অঞ্চল উন্মুক্ত হয়, মোরাকোটালের ভাটার সময় এই অঞ্চল উন্মুক্ত হয়। আচ্ছা, এরপরে রিয়া, ফিয়র্ড এবং ডালমেশিয়ান উপকূল, সাধারণত দুটো পার্থক্য থাকতে পারে, দুটো মানে রিয়ার সাথে ফিয়র্ড বা ফিয়র্ডের সাথে ডালমেশিয়ান, একটি পার্থক্য আমি তোমাদের লিখে দেখিয়েছি নিচে, অথবা পার্থক্য লেখো প্রান্ত প্রবাল প্রাচীর এবং প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। রিয়া উপকূল, ফিয়র্ড উপকূলের পার্থক্যটা স্ক্রিনশট নিয়ে একটু লিখে নেবে। আমি এখানে পড়ছি না, কারণ পড়লে অনেকটা সময় যাবে। আশা করি 3 থেকে 4টে পয়েন্ট আমি তোমাদের মনে হচ্ছে 5টি পয়েন্টে লিখিয়েছি, 5টি পয়েন্ট লিখে নেবে। সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ, যেহেতু ক্ষয়জাত গত বছর পড়েছিল, এটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু কয়েকটা জিনিস দেখে রাখবে, শর্টও কাজে লেগে যেতে পারে। পুরোদেশীয় তটভূমি, প্রতিবন্ধক সৈকত, স্পিড, টম্বেলো। প্রবাল প্রাচীর সৃষ্টির অনুকূল পরিবেশ এবং সংজ্ঞা। এ দেখো, প্রবাল প্রাচীর আমি এখানে তোমাদের লিখেছি যে প্রবাল প্রাচীর কি না, ক্রান্তি অঞ্চলের অগভীর সমুদ্র মঞ্চে হলুদ, সবুজ, গোলাপি, সাদা, মানে বিভিন্ন রঙের প্রবাল কীটের দেহ সঞ্চিত হয় এবং এদের দেহ থেকে বেরিয়ে আসা চুন জাতীয় পদার্থের সাহায্যে এগুলো জমাট বেঁধে কঠিন চুনাপাথরে পরিণত হয়। দীর্ঘদিন ধরে চুনাপাথর সঞ্চয়ের ফলে সৃষ্ট দীর্ঘাকৃতি, বলয় আকৃতি বিশিষ্ট
বিশেষ সামুদ্রিক ভূমিরূপকে প্রবাল প্রাচীর বলে। প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল অবস্থা, সেখানে জলের উষ্ণতা থাকতে হয় 18 থেকে 30 ডিগ্রি, কিছুতেই 30 ক্রস করা চলবে না। আদর্শ উষ্ণতা 20 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের গভীরতা 60 থেকে 80 মিটার, যেখানে ভালো সূর্যালোক এবং অক্সিজেনের প্রাচুর্য থাকে। সমুদ্র জলে লবণতা 27 থেকে 30 সহস্রাংশ গ্রাম, অর্থাৎ 1 কেজি জল ফোটালে বা বাষ্পীভূত করলে 27 থেকে 30 গ্রাম লবণ বেরিয়ে আসে, এমন অবস্থা। এই বিষয়গুলো প্রবাল প্রাচীরের, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য উপযুক্ত চিত্রসহ ব্যাখ্যা করে। অনেকদিন পড়েনি, এই প্রশ্নটা পড়তেই পারে, 1 বছর বহুদিন আগে এসেছিল। এরপরে অধ্যায় ক্ষয়চক্র। ক্ষয়চক্র তোমাকে দেখে রাখতে হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র কি, ক্ষয়চক্র কি, ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো, নদীগ্রাস কাকে বলে, পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো, বাজাদা সমাপ্রায় ভূমি, ক্ষয়ের শেষ সীমা। ডেভিসের দুটো ক্ষয়চক্র, অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্র এবং মরু ক্ষয়চক্র পড়লে এগুলো সবগুলো তুমি করতে পারবে, ছোট ছোট করে পড়ার দরকার নেই। আর যারা ছোট ছোট করে পড়ছো আলাদা করে অবশ্যই দেখে নেবে। দেখতে হচ্ছে মোনাডোনাক পেডিমেন্ট, নদীর স্বাভাবিক ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝে, এইগুলো সব 2 নম্বরের। এখানে পার্থক্য পেনিপ্লেন আর ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা লেস ইম্পর্টেন্ট, কিন্তু 2টো পর্যায় মিনিমাম দেখে রাখবে। যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মরু ক্ষয়চক্রের 2টো পর্যায়, প্রথম 2টো হোক শেষ 2টো হোক, 4টে পর্যায় রয়েছে নিশ্চয়ই জানো। 4টে পর্যায়ের মধ্যে 2টো পর্যায় চিত্রসহ ড্র করে প্রস্তুত করে যাবে। জল নির্গম প্রণালী, এখান থেকে অনুগামী নদী, পরবর্তী নদী, বিপর নদী আর পূর্ববর্তী নদী, অধ্যারোপ নদীর পড়ার প্রয়োজন নেই, এটা লেস ইম্পর্টেন্ট। এটা অ্যাকচুয়ালি আমি কাটতে ভুলেছি, যে কারণে লেখাটা রয়েছে অধ্যারোপিত নদী। এরপরে বিভিন্ন প্রকার জল নির্গম প্রণালী আলোচনা করো, তোমাদের পড়তে হবে বৃক্ষরূপী, আয়তক্ষেত্ররূপী, জাফরিরূপী, কেন্দ্রমুখী এবং অঙ্গুরী আকার। 4টে 5টে যদি তুমি যদি জল নির্গম প্রণালী পড়ে থাকো তাহলেই সাফিসিয়েন্ট। এরপরে মৃত্তিকার উপাদান, অর্থাৎ মৃত্তিকার উপাদান মানে মৃত্তিকার কঠিন উপাদান, মৃত্তিকার লিকুইড উপাদান, মৃত্তিকার বায়বীয় উপাদান কীভাবে আছে, স্বল্পমোচন, রেগোলিথ, হিমিফিকেশন, অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির যে প্রক্রিয়াগুলি, সেখানে 4টে মৌলিক প্রক্রিয়া রয়েছে জানো নিশ্চয়ই, হিমিফিকেশন, খনিজীকরণ, এলুভিয়েশন আর ইলুভিয়েশন। গ্রথন, ডোরিক ক্রাস্ট কি, মৃত্তিকার পিএইচ বলতে কি বুঝো, সোলম কাকে বলে, ভৌত শুষ্ক মৃত্তিকা, শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা, এগুলো। এলুভিয়েশন আর ইলুভিয়েশনের মধ্যে একটু তফাৎটা মাথায় রাখবে, পরীক্ষার হলে যেন গোলমাল না হয়ে যায়। ইংরেজি অ্যালফাবেটিক্যালি, তাহলে একটা হচ্ছে ইলুভিয়েশন ELU আর একটা ILLU। তাহলে যেহেতু ইটা প্রথমে আসে তাহলে এলুভিয়েশন মানে প্রথম দিকে আর ইলুভিয়েশন মানে এটা পরের দিকে, অর্থাৎ বাংলায় এটা হচ্ছে ক্ষরণ, এটা হচ্ছে সঞ্চায়ন। এখান থেকে খরিত হয়, এ স্তর গঠিত হয়, খরিত পদার্থ সমূহ সঞ্চিত হয়ে বি স্তর গঠিত হয়। এই বিষয়টা একটু মাথায় রাখবে। মৃত্তিকা পরিলেখের সংজ্ঞা, মৃত্তিকা পরিলেখের সংজ্ঞা বৈশিষ্ট্য। মৃত্তিকার পরিলেখ মানে এ স্তর, ও স্তর প্রথমে, তারপরে এ স্তর, তারপরে বি স্তর, তারপরে সি, ডি, আর যাই দাও নাম দাও না কেন, মূল 3টে স্তর কিন্তু মাথায় রাখতে হবে এবং 3টির বৈশিষ্ট্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, চাইলে উপস্তর করতে পারো। আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক এবং বহিরাঞ্চলিক মৃত্তিকা কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য লেখা। পেডালফার এর পেডোকেল, এই যে এখানে পেডালফার কথাটা বলা হচ্ছে, খেয়াল রাখবে PED, পেড মানে কাদা, আর এখানে AL অ্যালুমিনিয়াম আর FE লৌহ, আর এখানে PED আর CAL মানে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের প্রাধান্য, এখানে লৌহ এবং অ্যালুমিনিয়ামের প্রাধান্য। দুটো বর্গের মৃত্তিকা বিষয়ক যে কথাবার্তা রয়েছে এখানে সেটা। সংজ্ঞা লেখ। মলিসল, অক্সিসল, স্পেডোসল, এন্ডিসল এবং মৃত্তিকার ক্ষয়। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি বা ক্ষয় নিয়ন্ত্রণের উপায়, মূলত 3টে উপায় অবশ্যই দেখবে, ধাপ চাষ, ফালি চাষ, সমোন্নতি রেখা চাষ। মৃত্তিকা সৃষ্টির 2টি প্রক্রিয়া, ল্যাটারিকরণ এবং ক্যালসিফিকেশন, এটি 2টো বিশেষ প্রক্রিয়া। আর লবণীকরণ মৌলিক প্রক্রিয়া নয়, মৌলিক প্রক্রিয়া 4টি ছিল, এখানে বিশেষ প্রক্রিয়া 3টে জাস্ট লিখতে মানে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ল্যাটারিকরণ বা ল্যাটারাইজেশন। আচ্ছা, ক্যালসিফিকেশন মানে চূর্ণীকরণ, আর লবণীকরণ মৃত্তিকাতে লবণ যুক্ত হওয়া। মৃত্তিকা সৃষ্টির সক্রিয় এবং নিষ্ক্রিয় কারণসমূহের মধ্যে দেখতে হচ্ছে জীবজগৎ, আদিশিলা, ভূপ্রকৃতির প্রভাব। গত বছর এসেছিল যেটা জলবায়ুর প্রভাব এসেছিল। তো এখান থেকে
এবারে প্রশ্নগুলো কি কি প্রশ্ন হতে পারে, আমি প্রশ্নগুলো আগে ভিডিওতে ডিসকাস করেছি, আমি এখানে ডিসকাস করছি না, শুধুমাত্র প্রশ্নগুলো স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ। প্রশ্ন কিভাবে 7 নম্বর হতে পারে তার 6টি প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। অবশ্যই 6টি প্রশ্ন একবার মুখে মুখে বলে নেবে যে তুমি তৈরি করতে পারছো কিনা। 7টি প্রশ্ন দেওয়া আছে। এরপর 3-এর বি এবং তার অথবা, অর্থাৎ 3-এর এ পর্যন্ত একটি প্রশ্ন এলো, 3-এর বি অথবা এখানে বায়ুমণ্ডল এবং জলবায়ু অঞ্চল থেকে প্রশ্নগুলো থাকে। একদম তুমি বায়ুমণ্ডল মানে দুর্যোগ বিপর্যয় পর্যন্ত। তাহলে এখানে দুটো প্রশ্ন থাকে, একটি করতে হবে। প্রথমেই ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। খেয়াল রাখবে যে এই পার্থক্য লেখার সময় বায়ুমণ্ডলের চাপ কত থাকে তুমি সেটা অবশ্যই উল্লেখ করবে, অর্থাৎ ঘূর্ণবাতে এবং প্রতিপ ঘূর্ণবাতে। ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, এটা কি বলে ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ 5 থেকে 35 ডিগ্রি, ওদিকে 35-40 থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সৃষ্টি হয়। কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম, তারপর সমচাপ রেখার বৈশিষ্ট্য, এইগুলো উল্লেখ করবে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র বাকনেসের তত্ত্ব অনুসারে 6টি পর্যায় রয়েছে। 6টি পর্যায়ের মধ্যে সবগুলোর ছবি আঁকতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। খেয়াল রাখতে হবে যে অক্লুশন পর্যায়, 5th পর্যায়, এটা যেন লেখাটা হয় কতক্ষণ পর পর এক একটা ডেভেলপ হচ্ছে, অর্থাৎ এক একটা স্তর থেকে আরেকটা স্তরে উন্নীত হচ্ছে, সেই বিষয়টা মাথায় রাখবে। বায়ুমণ্ডলীয় ত্রিকোষীয় মডেল, অর্থাৎ সেখানে হেডলি কোষ, ফেরেল কোষ এবং মেরু কোষ। ওয়াকার সংবহন, এটা লেস ইম্পর্টেন্ট, ওখান থেকে অক্লুশনটা তুমি লিখতে পারছো। আচ্ছা, জেট বায়ু প্রবাহ, সংজ্ঞা, জীবনচক্র, রশ্মি তরঙ্গ, ভারতের উপর বা মৌসুমী বায়ুর উপর জেট বায়ু প্রভাব। এটা অতিরিক্ত লালিনা এবং এলনিনো, সংজ্ঞা, বৈশিষ্ট্য, বিশ্ব জলবায়ুর প্রভাব। জলবায়ু অঞ্চল বলতে কি বোঝো? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য নির্দেশ করে। এটা মাধ্যমিকে পরিচয় আশা করি করতে পারবে। এরপরে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ, সেখানে জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ, অভিযোজনগত বৈশিষ্ট্য, আর জাঙ্গল উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। দুই প্রকার উদ্ভিদের অবশ্যই বৈশিষ্ট্য আর জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ। স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, এটা দেখবে। পার্থক্য দেখবে আলোকপ্রেমী এবং আলোক বিদ্বেষী বা ছায়াপ্রেমী। আলোক বিদ্বেষী মানে ছায়াপ্রেমী উদ্ভিদের মধ্যে পার্থক্য। জলবায়ুগত পরিবর্তন থেকে এই একটা প্রশ্ন দেখবে, বিশ্ব উষ্ণায়নের কারণ এবং তার ফলাফল। আর জীব বৈচিত্র্য থেকে জীব বৈচিত্র্যের হটস্পট কাকে বলে, জীব বৈচিত্র্যের সংজ্ঞা এবং দুটি বৈশিষ্ট্য। জীব বৈচিত্র্যের প্রকারভেদ, যেখান থেকে জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আলফা, বিটা, গামা বৈচিত্র্য দেখতে হচ্ছে। রেড এবং গ্রিন ডাটা বুক কাকে বলে, হটস্পট বলতে কি বোঝো। জীব বৈচিত্র্যের বিনাশের প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণ, আর জীব বৈচিত্র্যের গুরুত্ব। দুটো আলাদা আলাদা প্রশ্ন এবং দুটো অবশ্যই 3 থেকে 4 নম্বর মানের প্রশ্ন, কখনো 5ও দিতে পারে। ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য। এরপর দুর্যোগ বিপর্যয়। দুর্যোগ বিপর্যয় থেকে গত বছর দুর্যোগ এবং বিপর্যয় প্রশ্ন এসেছিল, এবারে এগুলো আসতে পারে। খরাক বলতে কি বোঝো, হরপাবান কাকে বলে, মেঘভাঙা বৃষ্টি, দাবানল, ধস ইত্যাদি। দুর্যোগ বিপর্যয়ের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন একটু পড়ে রাখবে, সেটা হচ্ছে প্রশমনে তোমার ভূমিকা কীরূপ। আচ্ছা, এগুলো প্রশ্ন কিভাবে 7-এর হতে পারে সেই প্রশ্ন কয়েকটা উল্লেখ করেছি, যারা আগের ভিডিও দেখেছো সেখানে ডিসকাস করা হয়েছে। এই প্রশ্নগুলো একবার তুমি দেখে নেবে তোমার প্রস্তুত আছে কিনা। অর্থনৈতিক ভূগোল স্টার্ট হচ্ছে 3-এর সি, 3-এর ডি, 3-এর ই। 3-এর সি অর্থাৎ কৃষি, সাধারণত এখান থেকে প্রশ্ন থাকে, কোনো অথবা থাকে না। তার মানে কতটা পড়তে হবে, অত বড় সিলেবাস, তার কত প্রশ্ন হতে পারে। তো এখান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দেখবে। আর্দ্র কৃষি কাকে বলে, সেচন কৃষি, মিশ্র কৃষি, মিলেট বলতে কি বোঝো, নীল বিপ্লব কাকে বলে, মার্কেট গার্ডেনিং বলতে কি বোঝো, শস্য প্রগাঢ়তা কিভাবে নির্ণয় করা হয়, শস্য সমন্বয় বলতে কি বোঝো। দেখতে হচ্ছে যে নিবিড় ও ব্যাপক কৃষির মধ্যে পার্থক্য। আর একটা প্রশ্ন হতে পারে, এটা প্রশ্নটা আগে এসেছিল, যে নিবিড় জীবিকা সত্তা ভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন, আবার ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কেন। সবুজ বিপ্লবের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুফল এবং কুফল দুটি করে। ধান চাষের অনুকূল কারণ, প্রশ্ন হতে পারে যে নিম্নগাঙ্গেয় সমভূমিতে ধান চাষ কেন অধিক হয়, 2 থেকে 3 নম্বরের। ভারত এবং শ্রীলঙ্কা চা চাষের উন্নতি কারণ, শ্রীলঙ্কার
নারকেল চাষের উন্নতিকরণ, ভূমধ্যসাগরীয় অঞ্চলে কৃষির উন্নতিকরণ, ভারতের ডাল চাষের সমস্যা। এগুলো প্রশ্ন, যে প্রশ্ন কিভাবে হয় সাতের, তার উদাহরণ প্রত্যেকটির ক্ষেত্রে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, যেটি 7 মানের প্রশ্নে যে প্রধান প্রশ্ন, লেজুর প্রশ্ন কিভাবে হয় সেগুলোকে দেখানোর জন্য। কোশ্চেন 3-এর ডি, এখানে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্তর অর্থাৎ শিল্প নব্য স্তর এবং অতি নব্য স্তর। শিল্পের শ্রেণীবিভাগ, শিল্পের স্থাপনায় জলবায়ু, জলসম্পদ, পরিবহনের ভূমিকা। তোমাদের এক্ষেত্রে বলে রাখি, বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকলেও ইচ্ছা করে সেখান থেকে দেখে নিতে পারবে। আইসোডোপেন দ্রব্য সূচক, মজুরি সূচক বলতে কি বোঝো, খুব ইম্পর্টেন্ট, স্টার্ট দেওয়া রয়েছে। পূর্ব তথা মধ্য ভারতে ছোটনাগপুর মালভূমিতে লৌহ শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উন্নতিকরণ অতিরিক্ত, ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ বা রেডিমেড শিল্পের উন্নতির কারণ। খুব 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 ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা। ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস শিল্পের উন্নতির কারণ, এটা দশমে পড়েছ, আশা করি পারবে। পার্থক্য লেখা, কোয়াটারনারি এবং কুইনারি স্তরে অর্থনৈতিক কার্যকলাপ। রেলপথ, সড়কপথ, জলপথ, বিমানপথের সুবিধা এবং অসুবিধা। সংজ্ঞা লেখ, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ। এরপর অতিরিক্ত দুর্গাপুরকে রুট বলা হয় কেন, পেট্রোসান শিল্পকে শিল্প দানব, উদীয়মান শিল্প বলা হয় কেন, শেকড় আলগা শিল্প বলতে কি বোঝো, ইন্টারনেটের গুরুত্ব। এরপরে প্রশ্ন 7 নম্বর মানের কি কি প্রশ্ন হয় সেগুলো একটু দেখে নেবে। এই প্রশ্নের আলোচনা রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক রইল। তারপর এই প্রশ্নটা দেখে রাখো যে এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা। এরপরে কোশ্চেন নম্বর শেষ প্রশ্ন 3-এর ই, যেখানে দুটো অধ্যায় মূলত, একটি হচ্ছে পপুলেশন সেটেলমেন্ট আর একটি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক উন্নয়ন। তো এখানে জনঘনত্ব, মানুষ জমি অনুপাত, জনসংখ্যা বৃদ্ধি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, জনবিস্ফোরণ, অতিজনাকীর্ণতা, জনস্বল্পতা, জনসংখ্যার অভিক্ষেপ, এগুলো সবগুলোরই এক একটি সংজ্ঞা। 3টি জনসংখ্যার পিরামিড, মানে জনসংখ্যার 3টি পিরামিড দেখে রাখা, কারণ এখান থেকে 2 নম্বর আসতে পারে। যেমন মনে করো প্রশ্ন হলো যে ঘণ্টা আকৃতির পিরামিড বলতে কি বোঝো, যে কোন পিরামিডে অর্থনৈতিক অবস্থা ভালো, কোনটাতে খারাপ, এরকম প্রশ্ন 2 নম্বর থাকতেই পারে। অসম জনবন্টনের কারণ, ভারত তথা পৃথিবীর উদাহরণ দিয়ে 3টে বা 4টি প্রাকৃতিক কারণ, 3টে বা 2টো হচ্ছে অর্থনৈতিক কারণ। জনসংখ্যা বিবর্তন তত্ত্ব, এটা বড় প্রশ্ন, 4 থেকে 5 নম্বরের। জনবসতি থেকে দেখতে হচ্ছে 2 নম্বরের, জনবসতি বলতে কি বোঝো, জলবিন্দু বসতি কি, শুষ্ক বিন্দু বসতি কি। গ্রামীণ জনবসতি এবং পৌর জনবসতির মধ্যে পার্থক্য, কর্মধারার ভিত্তিতে গ্রামীণ বসতি এবং পৌর বসতির শ্রেণীবিভাগ, ভারতের নগরায়নের সমস্যা। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এই অংশটা বেশি একটু গুরুত্ব দেবে, যদি ওই দুটো না গুরুত্ব দিতে পারো, কারণ এখানে 2টো প্রশ্ন থাকে যেহেতু। উন্নয়ন বলতে কি বোঝো, অঞ্চল কাকে বলে, পরিকল্পনা অঞ্চল কাকে বলে, ক্রিয়ামূলক অঞ্চল কাকে বলে। কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ। হলদিয়া, বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ। ছত্তিশগড়ের শিল্পের পরিচয়, পার্থক্য লেখ, বৃহৎ এবং ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য। এরপরে এখানে প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নগুলো দেখো কিভাবে প্রশ্ন হয় 7-এর। এইভাবেই প্রশ্ন কিন্তু হবে। রৈখিক বা বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ কি, গত বছর পিণ্ডাকৃতি বসতি এসেছিল। ছত্তিশগড় অঞ্চলে শিল্প সমাবেশ, বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝো, বৈদ্যুতিন শিল্পের উন্নতির কারণ কি বেঙ্গালুরুতে। এই প্রশ্ন তোমাদের, এই প্রশ্ন এবং সাজেশন আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। বন্দে মাতরম, জয় হিন্দ বলে।